আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এখন বলতে পারেন বর্তমান ডিজিটাল মার্কেটিং এর হট কেক, সেই বিষয়ে বা একটি গুরুত্বপূর্ণ যে ক্লাস বা আলোচনা যেটাই বলবো আপনারা, সেই বিষয়ে আমরা আজকে শুরু করব। ওকে। ওকে, তাহলে আমরা শুরু করি আজকে। হ্যাঁ, তো এর আগের যে ভিডিও বা এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম মোটামুটি একটা ইমেল মার্কেটিং কি জিনিস, ইমেল মার্কেটিং এর বাজার কেমন, ইমেল মার্কেটিং এর ভবিষ্যৎ কেমন। হ্যাঁ, ইমেল মার্কেটিং নিয়ে বেশ কয়েকটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম। আসলে ইমেল মার্কেটিং কোনো ভ্যালু বর্তমানে আছে কিনা আমরা এটাও প্রুভ করছিলাম যে ইমেল মার্কেটিং হচ্ছে আহ, একটা ডিজিটাল মার্কেটিং এর কিং। হ্যাঁ, এটা প্রুভ করছিলাম। তো আজকে আমরা এই পরবর্তী কিছু আহ, গুরুত্বপূর্ণ টপিক দেখবো, যেগুলো আসলে ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের পুরো বিষয়টা আসলে কাজে লাগে। ঠিক আছে। তো ওটা দেখানোর চেষ্টা করতেছি। ওকে। তো আমরা আসলে প্রথম ইমেল মার্কেটিং যেহেতু কাজ করব, তা ইমেল মার্কেটিং এর কাজ করার আগে আমার অবশ্যই জানতে হবে না যে আসলে ইমেল কি জিনিস। হ্যাঁ, ইমেল কি জিনিস, এটা কিন্তু আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো সেক্ষেত্রে ওকে। তো আমরা একটা যখন ইমেল মার্কেটিং শিখবো, তো ইমেল ইমেল সম্পর্কে আমাদের একটা বিস্তর ধারণা থাকা দরকার, তাই না? যে এই জন্য আছে পুরো টপিক্স নিয়ে আসলে ইমেল কি, ইমেলের টাইপস কি, তারপরে হ্যাঁ ইমেল ফান্ডামেন্টাল কি, এ টু জেড সবই দেখা যাচ্ছে আমরা জানবো। প্লাস আমরা জানবো এখানে আমাদের লিড কি, কাদেরকে আমরা ইমেল করব, কারা আসলে নর্মাল লিড থেকে অথবা নর্মাল কাস্টমার থেকে কারা আসলে একটা প্রোডাক্ট কিনতে পারে, তাই না? তো এই টোটাল বিষয়গুলো নিয়ে আসলে আমরা মূলত মনে করো আজকে আমরা সবকিছুই শিখবো। তো ফার্স্টে আমরা যে টপিকটা আসছে আসলে ইমেইলটা কি জিনিস। হ্যাঁ, তো ইমেইল কি জিনিস এই বিষয়টা আমরা আসলে যদি আজ থেকে 10 বছর বা 20 বছর এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। 20 বছর আগে বা বেশি, 10 বছর বা 5 বছর যদি বলি, তখন কিন্তু আসলে আমাদের যোগাযোগের অন্যতম একটা মাধ্যম ছিল কিন্তু আসলে বার্তা, মানে চিঠি যেটা বলি আমরা। হ্যাঁ, তো চিঠি যখন আমরা একজন একজনকে পাঠাইতাম, তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা জিনিস আমরা অবশ্যই ইয়া করতাম। প্রেরকের নাম দিতাম বা প্রাপকের নাম দিতাম। বা এখানে মাধ্যম কিন্তু কাজ করতো আমাদের পোস্ট অফিস। পোস্ট অফিস কিন্তু আসলে আমাদের মেইন মাধ্যম হিসেবে কাজ করতো। আমাদের কাজটা ছিল কি, একটা অফিসে পোস্ট অফিসে যাইতাম, পোস্ট অফিসে যাওয়ার পর ওখানে একটা চিঠি প্রেরণ করতো। চিঠিটা জাস্ট এখানে জমা দিয়ে আসলেই তারা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা লোকেশন বা নির্দিষ্ট টার্গেটেড একটা লোকেশন ওইখানে তারা পৌঁছায় দিত। মাধ্যমটা কাজ করতে পোস্ট অফিস। বাট বর্তমান ডিজিটাল যুগে কিন্তু আমরা ইমেইলের সাহায্যে তথ্য আদান প্রদান করতে পারি, তাই না? আর ইমেল হচ্ছে একটা ইলেকট্রনিক মেইল। হ্যাঁ, এটাকে বলে সাধারণত যদি কেউ বলে ইমেল, ইমেল কি, সরাসরি বলতে হবে যে ইলেকট্রনিক মেইল। এটা সাধারণত ইন্টারনেট কানেকশন থাকলে কিন্তু আমরা ইমেল করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা এই পর্যন্তই আছে। এরপরে দেখা যাচ্ছে যে আমরা আসলে ইমেলের দুটি পক্ষ আছে। হ্যাঁ, ইমেলের দুইটি পক্ষ কেমন, যেমন আমরা আগে যখন চিঠি পাঠাইছি বা পরীক্ষাগারে যখন চিঠি আসছে আমাদের লিখতে, আমরা অনেক সময় ইংলিশ গ্রামার বা দেখা যাচ্ছে বাংলা গ্রামার পরীক্ষা দেওয়ার সময় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের লেটার আসছে বা চিঠি আসছে, আমরা কিন্তু তখন লিখছি যে এক পাশে লিখতাম প্রেরক আর এক পাশে লিখতাম প্রাপক। এইভাবে ইমেইলের ক্ষেত্রে কিন্তু আমরা একই জিনিস পরিলক্ষিত করি। সেটা হলো আমাদের ফর্ম থাকে আর যেখানে টু থাকে। টু হচ্ছে যেখানে আমরা যাকে উদ্দেশ্য করে একটা মেইল সেন্ড করব, সেটা হচ্ছে টু অথবা রিসিভার। আর একটা ক্ষেত্রে যে ইমেলটা পাঠায় তাকে বলা হয় সেন্ডার অথবা
প্রেরক। এইগুলো একদম কমন কিছু জিনিস আমরা একটু দেখতেছি, কারণ এরপরেই আমরা একটু হার্ড লাইনে যাব, যার জন্য জাস্ট বিশেষ যে যে বিষয়গুলো অনেকেই জানে না বা অনেকে বলতে পারে না, ওই জন্য আমরা আসলে এই সিম্পল বিষয়গুলো একটু নিয়ে জাস্ট রিভাইজ করে যাচ্ছি। ওকে, এখন আসলে আমরা কিভাবে এই বিষয়গুলো দেখব। হ্যাঁ, কিভাবে দেখব যে আগে যে আমরা যখন ইয়া করেছি, যখন চিঠি পাঠাইছি, ওখানে শুধু দেখা যাচ্ছে যে চিঠি কিন্তু দেয়া আছে, এখানে কোনো ছবি দেওয়া যায় নাই বা কোনো অডিও দেওয়া যায় নাই, কোনো ভিডিও দেওয়া যায় নাই। হ্যাঁ, জাস্ট শুধু টেক্সট, তাও হাতে লিখতে হয়, তাই না? কিন্তু বাট এখন এই জামানে এসে কিন্তু বা 2025-এ আসে কিন্তু আমরা আসলে যদিও আমাদের অন্যান্য মাধ্যম আছে, যেহেতু আমরা ইমেল মার্কেটিং শিখতেছি, দ্যাটস ওয়াই আমরা ইমেল মার্কেটিং এর মধ্যেই থাকবো। তো ইমেলের থ্রুতে কিন্তু আমরা টেক্সট পাঠাইতে পারি, ছবি পাঠাইতে পারি। হ্যাঁ, ক্লিকেবল কন্টেন্ট, এটা হয়তো বা নতুন শুনতে পারো, বাট ক্লিকেবল কন্টেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এখানে দেখতে পারি। ক্লিকেবল কন্টেন্টটা কি? দেখা যাচ্ছে যে কোনো ইমেল দেয়া হয়েছে, ইনবক্স আসছে, ইমেল ওইখানে দেখা যাচ্ছে যে একটা জায়গায় আছে, বা ফলো মি, বা অ্যাড টু কার্ট, তারপর কল মি। এই কল মির ওইখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে সরাসরি কিন্তু অন্য জায়গায় কল, মানে কলিং অপশন চলে যাচ্ছে। এটাকে বলে সাধারণত ক্লিকেবল কন্টেন্ট, মানে ওইখানে একটা লিঙ্ক করা আছে, তাতে ওইখানে ক্লিক করলে সরাসরি অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। এটাকে বলে ক্লিকেবল কন্টেন্ট, কিন্তু পাঠানো সম্ভব। এরপর অডিওতে আমরা পাঠাইতে পারি, ভিডিও পাঠাতে পারি, এবং ইমার্জেন্সি কিছু ডকুমেন্ট কিন্তু আমরা ইমেলের থ্রুতে পাঠিয়ে থাকি। ওকে, ইমেল হচ্ছে একটি দ্রুত, সুলভ এবং সহজ যোগাযোগ পদ্ধতি। তাই ব্যক্তিগত বা ব্যবসায়িক যে কোনো কাজে আসলে ইমেল ব্যবহার করা হয়। আগে আমরা যখন একটা চিঠি পাঠাইছি, দেখা যাচ্ছে বাইরের দেশ থেকে বা আমেরিকা থেকে একটা চিঠি আসতে আমাদের দেশে 10 দিন, 15 দিনের সময় 20 দিনও লেগে যেত। হ্যাঁ, বাট এখন আমরা একদম মুহূর্তের মধ্যেই একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় ইমেল কিন্তু পাঠিয়ে দিচ্ছি, তাই না? এখন আসলে ইমেল অ্যাড্রেসটা কি জিনিস? হ্যাঁ, তো আমরা ইমেল অ্যাড্রেস বলতে সাধারণত কি বুঝি? তো ইমেল অ্যাড্রেস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আগে আমরা যে যুগে বাস করতাম, চিঠি 90 দশকের কথা যদি বলি, আমরা কিছু কিছু সময় এটা ইউজ করতাম। তখন ওইখানে প্রাপকের জায়গায় কি হইতো আর প্রেরকের জায়গায় কি হতো, তাই না? তো প্রাপক যে চিঠিটা পাবে, অবশ্যই তার একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে, তার বাসার নাম্বার, রোড নাম্বার, পাড়া, মহল্লা, থানা, এ টু জেড কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওইখানে লিখতে হতো। আর অবশ্যই এই জিনিসগুলো একদম অ্যাকুরেটলি লিখতে হতো, কারণ এই অ্যাড্রেসগুলো ভুল হলে কিন্তু চিঠির ভুল ঠিকানা চলে যেত, তাই না? তো এইভাবে ইমেলের ক্ষেত্রে কিন্তু একটা ডিজিটাল অ্যাড্রেস থাকে। হ্যাঁ, যেহেতু ইমেল একটি ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম, তো সেক্ষেত্রে কিন্তু একটা ডিজিটাল অ্যাড্রেস থাকে। হ্যাঁ, এই জন্য যেহেতু একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আছি, যার জন্য আসলে আমাদের এই ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকে না। ইমেলে একটা ফিজিক্যাল অ্যাড্রেস লাগে না। এখন আমি যদি কাউকে একটা ইমেল পাঠাই, সাপোজ তোমাকে একটা ইমেল পাঠাইলাম, তুমি যেখানেই থাকো না কেন, ঢাকায় থেকে থাকো বা যেখানেই থাকো না কেন, কিন্তু ইমেল কিন্তু আমি পাঠাইতে পারতেছি, কোনো ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু লাগতেছে না। হ্যাঁ, এই জন্যই বলছে যে যেহেতু ইমেল একটি ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম, এই জন্য আসলে কোনো ফিজিক্যাল অ্যাড্রেস থাকে না, এটি একটি ডিজিটাল অ্যাড্রেস। ওকে, এরপর আসলে আমরা দেখবো আসলে কোথায় ইমেল গুলো বা ইমেল অ্যাড্রেস গুলো পাওয়া যায়। হ্যাঁ, কোথায় কোথায় পাওয়া যায়, এটা আসলে দুইভাবে পাওয়া যায়, একটা ফ্রিতে আর একটা হলো পেইডে। ফ্রিতে সাধারণত আমরা পাই কোন কোন জায়গা থেকে? গুগল থেকে পাই, গুগলের আছে জিমেইল। ইহাও থেকে পাই, ইহাওর আছে ইহাও মেইল। আমরা যখন আরো অনেক আগে 2005-7 বা 2000, হ্যাঁ 1998, মানে এই অনেক আগে কথা বলতেছি, তখন কিন্তু আসলে এই জিমেইলটা ছিল না, তখন ইয়াহু ছিল। হ্যাঁ, এখন আবার মাইক্রোসফটের আউটলুক, হটমেইল এগুলো চলে আসছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এখানে ফ্রিতে কিন্তু আমরা যে কোনো একটা ইমেল তৈরি করতে পারতেছি, তাই না? আমি এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেসের কথা তুলে ধরছি। সাধারণত এইভাবে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দাঁড়ায়। হ্যাঁ, জাস্ট একটা আমরা নাম দেই, তারপর @gmail.com এরকম সাধারণত থাকে। আর একটা আছে যে পেইড, আমরা আসলে এখানে ওই এই ধরনের জিমেল সাধারণত পেইড ভাবে, মানে আমরা ফ্রিতে পাই না, আমাদের টাকা দিয়ে কিনতে হয়। যেমন কোনো প্রতিষ্ঠানের নামে, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানের নামে আমরা যদি আমরা ইমেল করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে অবশ্যই সেটা আমরা ফ্রিতে পাবো না, সেটা আমাদের
টাকা দিয়ে করতে হবে। আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলছি যে support@10minuteschool.com, এটা আমি তুমি বা যেই হোক না কেন এটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু কোনো দিনও এটা আসলে পসিবল হয় না। ওকে, এটা ফ্রিতে পসিবল হয় না, এর জন্য নির্দিষ্ট পরিমাণ মান্থলি বা ইয়ারলি অথবা দেখা যাচ্ছে যে অনেকদিন 2 বছর বা 3 বছর একটা চুক্তিতে দেখা যাচ্ছে যে এই মেইলগুলো নেওয়া হয়। ইভেন এই মেইলের স্টোরেজ গুলো অনেক বেশি। ঠিক আছে, ওকে। এরপরে এরপরে যদি আমরা বিষয়টা দেখি আসলে একটা ইমেইলের কয়টা অংশ থাকে, এটা যদি কাউকে প্রশ্ন করা হয় যে ইমেল এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি সবাই জানবে। এখন যদি বলা হয় যে একটা ইমেইলের কয়টা অংশ, এটা 90% পিপল দেখা যাচ্ছে এর একেবারে answer দিতে পারবে না। হ্যাঁ, তো একটা ইমেইলে হচ্ছে আমাদের মোটামুটি 3টা পার্ট। একটা হচ্ছে লোকাল পার্ট, সিম্বল আর ডোমেইন নেম। এখানে অনেক কথা বলা আছে, একদম যদি সহজ ভাষায় বলি, @এর আগের অংশ, এই যেমন এখানে support@10minuteschool.com। তো এই এর আগের অংশকে বলে হলো আমাদের লোকাল পার্ট। ইন দ্য টাইম দেখা যাচ্ছে যে এই সিম্বল মাঝখান দিয়ে আছে, এটাকে আমরা বলবো সিম্বল। ইভেন এর পরের অংশকে আমরা বলবো ডোমেইন নেম। সিম্বল তো আমরা বুঝি সবাই আর এখানে সাধারণত আহ, এই যে এর আগে মানে অর্থাৎ লোকাল পার্টি যে থাকে একটা ইউনিক নাম থাকে। যেমন দেখুন আমি, হ্যাঁ, আমার নাম শফিক, আমি দেখুন লিখতে যাই যে শফিক@gmail.com, আমি কিন্তু এই জিমেলটা তৈরি করতে পারবো না, কারণ শফিক কিন্তু ইউনিক নাম না, শফিক নামে অনেক লোক আছে, সেক্ষেত্রে আমাদের নামের সাথে কিছু অ্যাড করতে হয়, তাই না? একটা ইউনিক নাম, লোকাল পার্টি সাধারণত একটা ইউনিক নাম থাকে। এরপরে তো থাকে একটা সিম্বল, ঠিক আছে। এর পরে অংশ থাকে আসলে ডোমেইনটা, ডোমেইন নেমটা। এই ডোমেইন নেমের মধ্যেই কিন্তু আসলে সবকিছু থাকে। একটা ডোমেইন নেমের মধ্যেই যে 15 জিবি একটা হোস্টিং থাকে বা 15 জিবি স্পেস থাকে, যেখানে সাধারণত আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রাখি, এটা কিন্তু ডোমেইন নেমের মধ্যেই থাকে। ঠিক আছে, এটাই ছিল আমাদের আসলে ইমেইলের 3টা অংশ। আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে। এরপরে যদি আজকে ক্লাস একটু লং হবে, আচ্ছা, এরপরে আমরা দেখবো যে আসলে ইমেইলের প্রকারভেদটা কি, ইমেইল কত প্রকার, এটা কি জানা আছে? ইমেইল কত প্রকার? ইমেইল সাধারণত আসলে ইমেইলে কোনো প্রকারভেদ হয় না। যদি কেউ বলতে পারে মানে স্পেসিফিকলি আসলে ইমেইলের কোনো প্রকারভেদ হয় না, এটা আসলে কাজের উপর ডিপেন্ড করে। মানে একটা ইমেইল সাধারণত যে কোনো কাজে লাগতে পারে। হ্যাঁ, যে উদ্দেশ্য বা একটা জিমেইল আমি একজনকে পাঠালাম, কোন উদ্দেশ্যে পাঠালাম, এই উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে আসলে ইমেইলকে ক্লাসিফাই করা হয়। হ্যাঁ, যেমন বেশ কয়েকটা উদ্দেশ্য হতে পারে। পার্সোনাল ইমেল, সাধারণত আমরা যে সমস্ত পার্সোনাল কাজে ইমেলগুলো ব্যবহার করি তাকে পার্সোনাল ইমেল বলে। এরপর আছে আমাদের বিজনেস ইমেল, যে সমস্ত একদম বিজনেস বিজনেস ক্ষেত্রে দেখা যায় সাধারণত আমরা যে ইমেইলটা পাস করি তাহাকে সাধারণত বিজনেস মেল, মার্কেটিং মার্কেটিং ইমেল, এরপর ট্রান্সলেশনাল ইমেল, তাই না? এরপর নিউজ লেটার, অটোমেটেড ইমেল, ইনভাইটেশন ইমেল, ফিডব্যাক অথবা সার্ভে ইমেল, অ্যালার্ট, নোটিফিকেশন ইমেল, জব অ্যাপ্লিকেশন ইমেল, তারপর অ্যাপোলজি অথবা রিসলিউশন ইমেল, কোলাবোরেশন পাবলিক প্রজেক্ট ইমেল, এরপর আছে হলো ফলো আপ অথবা থ্যাংক ইউ ইমেল, আরও আছে হলো বিহেভিয়ারাল ইমেল। তো আসলে আমাদের এত ইমেল সম্পর্কে এত টাইপের ইমেল মনে রাখার দরকার নাই। আমরা এই ইমেল মার্কেটিং করে যখন ফ্রিল্যান্সিং করতে যাব তখন আমাদের বেশ কয়েকটা ইমেল সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। ওকে, তো সেই ইমেলগুলো কি, প্রথমে হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট অথবা নিউজ লেটার। এটাই এখানে হলো সবকিছুই আছে। হ্যাঁ, আমাদের আসলে এই জিনিসটা আমরা মূলত শিখবো যে ইমেল টেমপ্লেট এবং নিউজ লেটার, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের সামনে হতে কথাবার্তা যাই হোক না কেন, এই ইমেল টেমপ্লেট, নিউজ লেটার, এই সমস্ত বিষয়গুলি নিয়ে সাধারণত আমাদের হবে, কথাবার্তা হবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হবে। এরপরে আমরা যদি দেখি যে ট্রান্সাকশনাল ইমেলটা কি। ট্রান্সাকশনাল ইমেল সাধারণত একটা ইমেল আসছে আমার ইনবক্সে, আমি একটা প্রোডাক্ট থেকে বা আমি একটা ব্যাট কিনতে চাচ্ছি, ব্যাট কোম্পানি আমাকে অফার দিয়েছে, এখানে লেখা আছে বাই নাও। আমি এখান থেকে পেমেন্ট করব কিভাবে, এটা কিভাবে কিনবো, এই তাদের সাথে যদি কমিউনিকেশন যে মেইলটা, এটাকে বলে
ট্রানজ্যাকশনাল, অর্থাৎ এখানে বিলিং, একটা বিল একটা ব্যাপার থাকবে, হ্যাঁ, তাকে আমরা পে করব। এই পে করার পর্যন্ত তার সাথে যে সাধারণত আমরা যোগাযোগটা করব, এটাকে বলে সাধারণত ট্রানজ্যাকশনাল মেইল। আমরা যেমন নর্মালি দারাজ থেকে অর্ডার করি, অর্ডার করার সময় আমরা বিভিন্ন ইনফরমেশন দেই না, আমাদের ইমেল অ্যাড্রেস দেই, তারপর আমাদের ফোন নাম্বার দেই, এই টোটাল ওরা কিন্তু আমাদের সাথে ইমেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে। তো এটাকে বলে সাধারণত ট্রানজ্যাকশনাল মেইল। ওকে, এরপর আসলে বিহেভিয়ারাল ইমেল। এখানে আবার 3টা স্টেপ আছে আমাদের, হ্যাঁ, রেজিস্ট্রেশন, কনভারসেশন অথবা সাইট, সোসাইটি। আমরা এগুলো যদি একটু কঠিন মনে হবে, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে? জাস্ট এখন দেখে গেলে হবে। এরপর আছে অ্যানাউন্সমেন্ট ইমেল। অ্যানাউন্সমেন্ট ইমেল কি, একটা কোম্পানি খুব বড় একটা অফার দিছে, এই বড় একটা অফার দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ইমেল অনেক সময় এটা অ্যানাউন্সমেন্ট ইমেল পাঠিয়ে দেয়, এগুলো সাধারণত অ্যানাউন্সমেন্ট ইমেল বলে। সাব ইমেল আমরা সবই জানি। এরপরে সিজনাল ক্যাম্পেইনটা কি, যেমন ভ্যালেন্টাইন্স ডে, তারপরে ঈদ, বড় বড় যে আমাদের ইভেন্ট গুলো আছে, এই সমস্ত সিজনাল যে ক্যাম্পেইন গুলো হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ইমেল বা বিভিন্ন কোম্পানি কিন্তু ইমেলের থ্রুতে আমাদের সাথে মার্কেটিং করে। হ্যাঁ, আমরা আসলে কিভাবে করে ওই বিষয়গুলো দেখবো। এরপরে কানেক্ট ভায়া সোশ্যাল ক্যাম্পেইন। এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা সোশ্যাল ক্যাম্পেইনের সাথে কিভাবে যুক্ত হওয়া যায়, হ্যাঁ, কিভাবে একটা ইমেল মার্কেটিং যুক্ত হওয়া যায়, এটাও কিন্তু দেখতে পারবো। এরপরে দ্য পোস্ট পারচেজ ড্রিপ ক্যাম্পেইন, এই বিষয়গুলো নিয়ে একটু যদি আমি ডিপলি বলার চেষ্টা করি। যেমন ফার্স্টে আমরা বলছিলাম ইমেল টেমপ্লেট অথবা নিউজ লেটার। এখানে মূলত কি থাকে, জাস্ট এরকম দেখবে যে আমাদের ইমেল এরকম ইনবক্স আছে, জাস্ট এরকম। এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেক অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলো দেখবো, এত সুন্দর একটা ইয়ে আসছে। ঠিক আছে, এখানে ফিচারিং থান্ডার মিউজিক, তারপরে এখানে এই প্রতিষ্ঠানের ঠিকানা, লাস্টের দিকে কি হবে, ওই প্রতিষ্ঠান সম্পর্কে তার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, যত সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে এখানে ক্লিক করলে সোজা তার পেজে নিয়ে যাবে, তাই না? তার মানে কি, সে এই একটা টেমপ্লেটের সাহায্যে, অথবা এটাকে টেমপ্লেট বলে অথবা নিউজলেটার বলে, এই টেমপ্লেটের সাহায্যে সে কিন্তু মার্কেটিং করতেছে। এই ধরনের ভিডিও, ডকুমেন্ট, ডিজাইন এবং লিঙ্ক সহ দেখা যাচ্ছে যে যে টেমপ্লেটটা থাকে তাকে আমরা ইমেল টেমপ্লেট অথবা নিউজলেটার বলবো। এগুলি কিন্তু সেটা আমরা মূলত তৈরি করব, হ্যাঁ, এগুলো আমরা মূলত তৈরি করে আমাদের কাস্টমারকে আকৃষ্ট করব। ওকে, নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল মেইল। ট্রানজ্যাকশনাল মেইল একদম বোঝানো হয়ে গেছে, এখানে বিলিং একটা স্টেটমেন্ট থাকবে, শিপিং অথবা অর্ডার নিশ্চিতকরণ সংক্রান্ত যত যাবতীয় তথ্য, অর্থাৎ আমরা যখন দাঁড়া অর্ডার করি প্রথম আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে ইমেল টেমপ্লেট অথবা নিউজ লেটার। এখন এখানে ইনবক্সে দেখা যায়, যখন আমাদের ইনবক্সে আসবে, তখন দেখা যাচ্ছে যে আমার এখানে থাকে যে বিষয়গুলাই, যে এমন এখানে এরকম একটা টেমপ্লেট থাকে, জাস্ট ইমেল ওপেন করলেই আমাদের এরকম একটা টেমপ্লেট চলে আসবে। ওকে, এরকম একটা টেমপ্লেট চলে আসবে। এখানে কি থাকে আমি যদি ভালো করে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু থাকে কোম্পানিটার লোগো থাকবে, কোম্পানির নাম থাকবে, তারপর কোম্পানির একটা অফার টফার থাকবে, এখানে লোগো টোগো থাকবে, লাস্টের দিকে একটা ক্লিকেবল কন্টেন্ট থাকবে। এখানে কি থাকবে, ফেসবুক আইডি, বিভিন্ন আইডি সম্পর্কে এখানে দেওয়া থাকবে। আর তাদের এই ডিজাইনটা এত সুন্দরভাবে করবে, মনে হবে না ঠিক আছে ভিতরে যাই একটু দেখে আসি। তারপরে এই যে লিঙ্ক ক্লিক করলেই এই প্রতিষ্ঠানের একদম, হ্যাঁ, এই প্রতিষ্ঠানের ফেসবুক বা অন্যান্য সম্পর্কে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, এখানে গেলে তাদের বিজনেস পলিসি, তারা কি নিয়ে কাজ করে, কারণ তারা পুরো একটা অ্যাড কিন্তু এখানে দিয়ে রাখছে, ঠিক আছে? এই আমাদের কাজটা কি থাকবে, এই ধরনের টেমপ্লেট গুলো রেডি করব, রেডি করে এইগুলোই আমরা কাদেরকে পাঠাবো, তাদের জাস্ট এই টেমপ্লেট রেডি করা, ইভেন টার্গেটেড যে আমাদের ক্লায়েন্ট থাকবে বা টার্গেটেড যে সাধারণত লিড থাকবে, তাদেরকে কিভাবে পাঠাবো, এই টোটাল বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো। জাস্ট এখন আমি বলবো যে নিউজ লেটার বা ইমেল টেমপ্লেটটা কি, যেখানে সাধারণত বিভিন্ন তথ্য, ছবি, অডিও, এই বিষয়গুলো থাকে, সাধারণত তাকে আমরা কি বলবো, ইমেল টেমপ্লেট বা নিউজ লেটার বলবো, ঠিক আছে? একটা ইমেলের মধ্যেই জাস্ট এরকমই আসবে, এখানে আর কিচ্ছু লেখা থাকবে না, এখানে জাস্ট এগুলো কোডিং করে বানানো হয় আর কি, কোনো ডিজাইনের থ্রুতে না, ঠিক আছে? আমরা যখন কাজ করবো প্র্যাকটিক্যালি, তখন বোঝা যাবে এই জিনিসগুলো কেমনে তৈরি করতে হয়। ওকে, ট্রানজাকশন ইমেল অলরেডি আমরা বুঝে ফেলছি।
একদম জাস্ট বিলিং স্টেটমেন্ট বা বিলিং পর্যন্ত, অর্থাৎ বিলিং স্টেটমেন্ট, শিপিং অর্ডার, এগুলো নিশ্চিত করার সংক্রান্ত যে বিষয়াদি থাকে তাকে সাধারণত ট্রান্সাকশনাল ইমেইল বলে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে আমাদের বিহেভিয়ারাল ইমেইল। বিহেভিয়ারাল ইমেইলটা কি জিনিস? এই ইমেল সাধারণত কাস্টমার বা ক্লায়েন্টের আচরণের উপর নির্ভর করে। আচ্ছা, এখানে আবার তিন ধরনের আছে, একটা রেজিস্ট্রেশন, কনভারসেশন, সাইট অথবা সোশিয়াল অ্যাক্টিভিটি। এটা আবার কি জিনিস আমি দেখানোর চেষ্টা করি। যেমন এটি আসলে রেজিস্ট্রেশন যে ইমেলগুলো থাকে, এটি আসলে প্রথম ইমেল যা কিনা একেবারে নতুনদের জন্য পাঠানো হয়, যেমন ওয়েলকাম ইমেল। হ্যাঁ, হ্যাঁ, তো ওয়েলকাম ইমেল মূলত আপনার সার্ভিস সম্পর্কে নতুনদের অবগত করা ও স্বাগত জানানোর ক্ষেত্রে এটা করা হয়। আমি একদম সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি যে এরকম ইমেল পাঠানো হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একজন একটা ঘড়ির বিজনেস শুরু করছে। ঠিক আছে, তার বলবে যে ঠিক আছে, আমি একটা ঘড়ির বিজনেস শুরু করছি, আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগতম। ঠিক আছে, স্বাগতম দেওয়ার পরে ওইখানে একটা ফ্রি অফার দেবে। ঠিক আছে, ফ্রিতে ইউজ করার অফার দিয়ে 5 দিন বা 7 দিন। এই অফারটা নিতে গেলে কি হবে, তোমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, একটা ফোন নাম্বার দিতে হবে, তারপরে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এই যে যে জিনিসগুলো সে আমাদের কাছে নিয়ে যাচ্ছে, এটাকে বলে সাধারণত আমাদের রেজিস্ট্রেশন ইমেইল। ওকে, এরপরে কনভারসেশন। এই বললাম একই, কনভারসেশন আর এই প্রায় সেম, কাছাকাছি। এই ধরনের ইমেল সাধারণত পাঠানো হয় যখন নতুন কেউ রেজিস্ট্রেশন করে সাইন আপ করে থাকে, কোনো কিছু ডাউনলোড করে পারচেজ করে, এবং হ্যাঁ, এটা হলো আমরা জাস্ট কি করছি এখানে, কিন্তু জাস্ট পূরণ এখনো মোটামুটি আমাদের একটা অফার দিচ্ছে, আমরা জাস্ট দেখে দেখে পূরণ করব। ওটা পূরণ করানোর জন্য যে মেলটা দেওয়া হয়, আর এখানে কিন্তু কনভারসেশন আমাদের একদম লিড হয়ে গেছে, মানে আমরা রেজিস্ট্রেশন করে ফেলছি, এরপরে বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন ইমেলের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করে, এটাকে বলবো আমরা কনভারসেশন। এটা হলো সাইন আপ করার আগে, আর এটা হলো সাইন আপ করার পরে। ঠিক আছে, এই জন্য এটা বলছে রেজিস্ট্রেশনাল, আর এখানে বলছে হলো কনভারসেশনাল। এই ওকে, এরপরে আছে সাইট আর সোশিয়াল অ্যাক্টিভিটি। সাইট আর সোশিয়াল অ্যাক্টিভিটি, ইমেল মার্কেটাররা এই ধরনের ইমেলগুলো পাঠায় মূলত একজন ইউজারকে বায়ারে রূপান্তরিত করতে। যখন কেউ আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট দেখবে, অ্যাবান্ডেড কার্ট করবে, আপনার কোনো পোস্ট শেয়ার করবে, ভিডিও দেখবে, কমেন্ট করবে ইত্যাদি, তখন তাদের সাথে যুক্ত হওয়ার এটি একটি উত্তম উপায়। এখন এখানে সুন্দর একটা এই 50% অফার করছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আমাদের আমার মনে করো যে এই আমার মেইল বক্স আছে, আমি কি অফার দিছে এটা দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। এই তারপরে ক্লিক করার পরে আমরা তাদের বিভিন্ন কন্টেন্ট দেখবো, বিভিন্ন ভিডিও দেখবো। এই যে সিস্টেমগুলো, এই ধরনের মেইলকে সাধারণত বলে হলো এই যে সাইট অথবা সোশিয়াল অ্যাক্টিভিটি। ওকে, আরো কিছু গুরুত্বপূর্ণ ইমেইলে আমাদের কাছে আছে, যেমন আমরা বলছি যে অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন সময় আমরা অ্যানাউন্সমেন্ট করি, এই জন্য যে ইমেলগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপরে সার্ভে, বিভিন্ন সার্ভে করার সময় সাধারণত যে ইমেলগুলো ব্যবহার করা হয়, এগুলি বলা আছে আর কি। এরপরে সিজনকে মধ্যে বললাম যে যে কোনো দিবস বা সিজনকে কেন্দ্র করে যে ইমেল পাঠানো হয় তাকে সিজনাল ক্যাম্পেইন বলে, যেমন ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, ঈদ অফার ইত্যাদি। এরপরে আমরা আসলে আরো কিছু ইমেল আছে, আমার এটা জানার দরকার নাই, আমি এটা আসলে জাস্ট লেখার জন্য লিখে রাখছি, তারপরেও যে কেউ দেখবে। এটা হচ্ছে যে কানেক্ট ভায়া সোশিয়াল ক্যাম্পেইন, কাস্টমারদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সাইটগুলোতে যুক্ত হওয়ার মেসেজ দিয়ে এই ইমেল করা হয়। ঠিক আছে, সোশিয়াল ক্যাম্পেইন করে আপনার প্রতিষ্ঠানের ফলোয়ার সংখ্যা বাড়ানো এবং গ্রাহকের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে সাধারণত আমরা এই সমস্ত ইমেল ক্যাম্পেইন করে থাকি। ওকে, এরপরে আছে হলো দ্য পোস্ট পারচেজ ড্রিপ ক্যাম্প। এটা হলো রিভিউ সিস্টেম। আপনার দেখা যাচ্ছে যে একটা ইমেল আমরা করেছি বা ইমেল আমাদের করা শেষ, সে আমার প্রোডাক্ট কিনছে, বাট রিভিউ দেওয়ার যে অপশনটা, যে যার মাধ্যমে রিভিউ করে দেয়, এটাকেই সাধারণত বলে দ্য পোস্ট পারচেজ ড্রিপ ক্যাম্পেইন। ওকে, এরপরে হলো আমাদের এই একটা অপশন, ইমেলের বিভিন্ন টাইপ সম্পর্কে আমাদের চলে গেল, তাই না? তো আমরা আর একটা জিনিস একটু দেখবো, সেটা হলো যে যদি একটু দেখার চেষ্টা করি।
এটা হলো আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, আমি এটা দেখতে চাই, সেটা দেখি আছে কিনা এখানে। হ্যাঁ, এখানে ইমেইলের কিছু টুলস আছে। হ্যাঁ, আমরা ইমেল মার্কেটিং এর কিছু টুলস এর সাথে এটা পরিচিত হব, কারণ আমাদের এখন টুলস লাগবে, তাই না? আমাদের কিছু টুলস লাগবে। সেই টুলস গুলো কি কি? এই টুলস গুলো আমরা একটু গুগলে সার্চ করলেই পেয়ে যাবো কিন্তু। হ্যাঁ, একদম ইজি, যে বেস্ট ইমেল মার্কেটিং টুলস। ঠিক আছে, এই যে বেস্ট ইমেল মার্কেটিং টুলস লিখে আমি সার্চ করলাম, এখানে কিন্তু অনেকগুলো চলে আসবে। হ্যাঁ, গেট রেসপন্স, মেল সিম, হাবি স্পট, কনস্ট্যান্ট কন্ট্রাক্ট, এগুলো টুলস। এই টুলস এর সাহায্যে আসলে আমরা এই যে বিভিন্ন ডিজাইন দেখলাম না, মানে টেমপ্লেট অথবা নিউজলেটার দেখলাম না, ওইটা হলো আমরা এই সমস্ত টুলসের সাথে তৈরি করবো। তবে আমরা এতগুলো টুলস দেখবো না, এখানে 2 থেকে 3টা টুলস দেখবো। যেমন এদের মেল সিমটা খুব জনপ্রিয়, এটার সাথে এটার সাথে কিভাবে টেমপ্লেট তৈরি করা হয় এটা দেখবো। তারপরে ই কমার্স সাইটের জন্য বা যারা ই কমার্স বিজনেস করে, যারা সাধারণত এই যে বিভিন্ন পোশাক আশাক বা যারা বিজনেস করার জন্য যে সমস্ত ওয়েবসাইট রান করে, বা বিজনেস বিজনেস করার জন্য যারা সাধারণত ই কমার্স বিজনেস করার জন্য যারা সাধারণত আমরা মেইল ক্যাম্পেইন গুলো করবো, তাদেরগুলো আমরা কি করব, ক্লাভিও দিয়ে করব। হ্যাঁ, তো এই জাস্ট এই কয়েকটা ইমেল টেমপ্লেট সম্পর্কে নাম মুখস্থ করতে হবে। পরীক্ষায় বা দেখা যাচ্ছে যে কোথাও ভাইভাতে গেলে এই জিনিসগুলো ধরে দেবে, কয়েকটা ইমেল ইসের ইমেল মার্কেটিং এর টুলস সম্পর্কে আইডিয়া দাও, এভাবে কিন্তু বলতে হবে। যেমন বিশেষ করে মেইল সিম, ক্লাভিও, ব্রিভো, কয়েকটা নাম মনে রাখতে হবে। ঠিক আছে, এটাই। ই কমার্সের জন্য সাধারণত ব্যবহার করা হয় হলো ক্লাভিও। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করে যে ই কমার্সের জন্য ইমেল মার্কেটিং টুলস কোনটা, একটাই আছে ক্লাভিও, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে অনেক কাজ পাওয়া যায়, ক্লাভিও দিয়ে কাজ করতে পারলে অনেক ভ্যালু আছে আর কি। এই, আচ্ছা, তারপরে আমাদের আর একটা বিষয় আমি আসলে বলতে চাই, সেটা হলো আমাদের আরো কিছু আছে। যেমন আমাদের লিড জেনারেশন, লিড সম্পর্কে একটু ডিটেলস আমাদের জানতে হবে। হ্যাঁ, লিড কি জিনিস, লিড জেনারেশনের আদ্যপ্রান্ত। কারণ কোন প্রতিষ্ঠান ঠিক আছে, আমাকে বললো ইমেল মার্কেটিং করতে হবে, আমার টার্গেটেড অডিয়েন্স দিয়ে দিল, যে এই আমার লিড আছে বা এই আমার লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী তুমি ট্যাবলেট রেডি করে দাও। এখন আমাকে তো বুঝতে হবে যে এই লিড গুলা বা এই যে তথ্যগুলো দিছে, এই তথ্যগুলো আসলে কি। হ্যাঁ, কারা কিসের উপর ডিপেন্ড করে, বা আমাদের কিন্তু একটা আইডিয়া করতে হবে। আমরা আমাদের একটা টেমপ্লেট রেডি করবো, ঠিক আছে, বাট আমাদের ক্লায়েন্ট বা যারা একটা প্রোডাক্ট কিনবে, তাদের তাদের মাথায় কি ধরনের কাজ করে, এইগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে আমরা করতে হবে। এগুলো বুঝতে হলে আমাদের অবশ্যই লিড জেনারেশনের আদ্যপ্রান্ত সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, একদম একটু ফাস্ট যাব। যেমন লিড কি, মার্কেটিং জগতে লিড বলতে কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায়। যেমন আমার এখন একটা ব্যাগ লাগবে, এখন এই যে ব্যাগ লাগলে আমি টাকা পয়সা সবকিছু আছে, ব্যাগ কোম্পানির কাছে কিন্তু আমি একটা লিড। ঠিক আছে, ব্যাগ কোম্পানির কাছে আমি একটা লিড, আমার একটা ব্যাগ লাগবে। হ্যাঁ, অর্থাৎ এখানে এক কথা বলে দিচ্ছে যে মার্কেটিং জগতে লিড বলতে কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায়। অর্থাৎ আমি একটা ব্যাগ কিনবো, ওই ব্যাগ কোম্পানির কাছে আমি একটা লিড। ঠিক আছে, যখন আমি ওই ব্যাগটা কিনে ফেলবো, তখন ওই ব্যাগ কোম্পানির কাছে আমি একটা বায়ার। ওকে, এটা একটু প্যাচ লাগে যায়, একটু বুঝতে হবে। অর্থাৎ আমি যখন ব্যাগ কিনতে আগ্রহী প্রকাশ করব, হ্যাঁ, জানতে বা কেনার, আমি ব্যাগ কিনি নাই, বাট আমার একটা ব্যাগ লাগবে, আমি ইন্টারেস্টেড আর কি। তাহলে ওই ব্যাগ কোম্পানির কাছে কিন্তু আমি একটা লিড, হ্যাঁ, একটা লিড। আর যখন আমি ব্যাগটা কিনে ফেলবো, তখন হব আমি বায়ার। ওকে, এটা কিন্তু আসে যে লিড এবং বায়ার কি জিনিস। এরপরে লিড নিয়ে আমরা আরো যদি বিস্তারিত কথা বলার চেষ্টা করি, যে লিড হলো একজন সম্ভাব্য গ্রাহক অথবা ক্রেতা। ঠিক আছে, অর্থাৎ দেখা যাচ্ছে আমি একটা ই কমার্স বিজনেস শুরু করব, তাহলে তোমার দেখা যাচ্ছে যে একটা ঘড়ি লাগবে, তাহলে আমার কাছে তুমি হলো একটা লিড, এরকম বিষয়টা বলা হয়েছে। ঠিক আছে, তো লিড হলো একজন সম্ভাব্য ক্রেতা, সাধারণত পণ্য সার্ভিস নিয়ে আগ্রহী একজন লিড যোগাযোগের জন্য কোম্পানির সাথে কিছু তথ্য শেয়ার করে। যেমন কি শেয়ার করে, আমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল। আমরা যখন কোনো অ্যাড আসে কিন্তু আমাদের সামনে, আমরা কিন্তু বিভিন্ন সময় নাম অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্টের মধ্যে খুলি।
তারপরে কিন্তু তাদের সম্পর্কে দেখতে পাই, তাই না? যেমন আমাদের বার্তা বা দেখা যাচ্ছে যে আরো যদি আমরা কিছু বলি, যেমন বেশ বেশ কয়েকটা পজিশন আছে ভালো অ্যাপে, এদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হয়, তাই না? বা নাম, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। ওকে, অর্থাৎ তাইলে হলো যে লিড সংগ্রহ করার জন্য সকল কোম্পানিগুলো বেশ সময়, অর্থ এবং সম্পদ বিনিয়োগ করে এই লিড কালেক্ট করার জন্য কিন্তু, তাই না? এই যে কোম্পানির কাছে যত বেশি ভালো ভালো লিড আছে, সেই সমস্ত কোম্পানি কিন্তু তত বেশি কি, তত বেশি সেল জেনারেট করতে পারে। ঠিক আছে? আসলে লিডের আবার কিছু টাইপ আছে, হ্যাঁ, যেমন টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ এ কি? টাইপ এ হচ্ছে এই ধরনের লিড যাদের আপনার পণ্য বা সার্ভিস এখন প্রয়োজন, এই লিডদের কাছে সহজে পণ্য বা সার্ভিস বিক্রি করা হয়। দেখুন একদম সিম্পল হিসাব, আমি সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে ধরো আমি একটা একটা শার্ট কিনবো, আমার কাছে টাকা আছে, সবকিছু আছে, বাট আমি খুঁজতেছি ভালো কিছু, ঠিক আছে? অর্থাৎ ওই কোম্পানির কাছে আমি কিন্তু সবচেয়ে ভালো লিড, ঠিক আছে, আমার কাছে সবকিছু আছে, হ্যাঁ, যে এই ধরনের লিড তারাই যাদের আপনার পণ্য বা সার্ভিস এখনই প্রয়োজন, হ্যাঁ, এই লিডদের কাছে সহজে পণ্য বা সার্ভিস বিক্রি করা কিন্তু খুবই সহজ। টাইপ বি হচ্ছে কি, এগুলো একটু একটু ক্রিটিক্যাল টাইপের হয়, হ্যাঁ, এই সমস্ত যারা লিড আছে একটু ক্রিটিক্যাল টাইপের হয়, যেমন তোমার মতে বলা চলে, যেমন এই ধরনের লিডরা একটু ট্রিকি হয়, তারা পণ্য বা সার্ভিস সম্পর্কে জানতে চায় কিন্তু এখনই তাদের সেই পণ্য বা সার্ভিস প্রয়োজন নেই, হয়তো 6 মাস বা 1 বছর বা 2 বছর পরে আমাদের লাগতে পারে। হ্যালো, হ্যাঁ, এখানে আমি একটু ট্রিকি টাইপের হয় আর কি, দেখা যাচ্ছে আমাদের দরকার নাই, তারপরে দেখা যাচ্ছে বা এখানে অনেক কিছু বিষয় আছে যে এই ধরনের লিডরাই কি কয়, দেখা যাচ্ছে যে কিনতে চায়, বাট একটু না, তাদের 6 মাস পরে হলেও হয়, বা আগ্রহ দেখায় কিন্তু পরে 6 মাস পরে নেয়, এই বিষয় হয় আর কি। আর টাইপ সি কারা, এই ধরনের লিডরা একটু কৌতূহলী থাকে, তারা আপনার কোনো বিজ্ঞাপন থেকে আগ্রহী হয়েছিল কিন্তু তাদের ওই সমস্ত পণ্য এখন আসলে প্রয়োজন নাই কিন্তু ইন্টারেস্টেড। যেমন আমি একটা এসএস এ ফোন কিনবো, আমার ইন্টারেস্টেড কিন্তু আমার আসলে এখন নয়, পরে কিনবো। ঠিক আছে, এই টাইপগুলো আমাদের বুঝতে হবে, কারণ আমরা যখন টার্গেটিং করবো না, এই টাইপগুলো আমাদের জানতে হবে, তাই না, কারা কোন ক্যাটাগরিতে পড়ছে। এরপর আসো যে আমাদের লিড জেনারেশন আসলে কি জিনিস। লিড নিয়ে পড়লাম, এখন লিড জেনারেশন দেখবো। লিড জেনারেশন হলো আপনার পণ্য বা সেবায় আগ্রহী হতে পারে এমন এক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে বের করার প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে লিড বুঝলাম, লিড জেনারেশন কি, এই যে যে আমরা এত এত লিড পড়লাম, এদেরকে খুঁজে বের করতে হবে না, এই খুঁজে বের করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে, যত ভালো মানের লিড জেনারেট করা যাবে তত বেশি আরওআই, আরওআই নিয়ে বলছিলাম, হ্যাঁ, রিটার্ন অন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ একজন ব্যক্তি যদি 100 টাকা ইনভেস্ট করে টোটাল তার 120 টাকা ফেরত আসবে, তাহলে তার আরওআইটা কত হবে? 20%। ওকে, তাহলে এটা হলো লিড জেনারেশন। এই এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু ভালো মতো বুঝতে হবে, এটা বুঝতে পারলে বাকি বাকি পেজগুলো একটু ক্লিয়ার হবে। লিড জেনারেশন প্রক্রিয়াটা কেমন হয় আর কি, ইমেল মার্কেটিং, ব্লগ পোস্ট, কুপন, লাইভ ইভেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিভিন্ন অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু সম্ভাব্য গ্রাহকরা কি হয়, আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করি। আমরা এখন সাপোজ আমি একটা ই কমার্স বিজনেস দেবো, সেটা অবশ্য মনে হয় একটা ব্যাগ বা একটা ব্রোকার দিয়ে, হ্যাঁ, আমরা একটা ব্রোকার বিজনেস শুরু করতে চাচ্ছি। এখন ব্রোকার বিজনেস শুরু করার জন্য আমরা কি করি, বিভিন্ন ফেসবুকের সাথে লাইভে যাই, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করি, বিভিন্ন ক্যাম্পেইন করে কিন্তু একটা অ্যাওয়ারনেস দেই, হ্যাঁ, একটা প্রথমে একটা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করি, বা আমি একটা বিজনেস শুরু করতেছি এই বিষয়টা মানুষকে জানানোর জন্য চেষ্টা করি, তাই না? এরপর কিন্তু আসলে কি হয়, যখন কোনো ব্যক্তি অথবা ব্যক্তি ওই পণ্য বা সার্ভিসের প্রতি আগ্রহী হয়, তখন সে তার নাম অথবা তার ফোন নাম্বার, ইমেল প্রদান করে থাকে। আমরা যখন ফেসবুকে অ্যাড দেখি, আমরা প্রথমে যদি ইন্টারেস্টেড থাকি, সেখানে কিন্তু আমরা আমাদের ফোন নাম্বার বা নাম বাই করে দিয়ে থাকি, তাই না? যা ওই যা দিয়ে ওই কোম্পানি তার সাথে যোগাযোগ করতে পারে, এবং কাস্টমার কনসিডারেশন স্টেজ বলে, এই যে যে
আমরা প্রথমে কি করলাম, একটা ইয়া করলাম, মানে একটা অ্যাওয়ারনেস দিলাম, বা অ্যাওয়ারনেস স্টেজের মধ্যে কোনটা বলে আমি একটু যদি ক্লিয়ার বোঝানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে যে একটা কোম্পানি ফেসবুকে অ্যাড দিস, আমার কাছে আসছে, ঠিক আছে, আসছে, এটা ইমেলের থ্রুতে আসছে, তাই না? এই যে প্রথমে যে একটা ধাক্কা দিল, মানে প্রথমে যে জানান দিল, বা একটা সচেতনতা আমাদের দিল, এটাকে বলা হয় আসলে অ্যাওয়ারনেস স্টেজ। আর কাস্টমার কনসিডারেশন স্টেজ কি, যে হ্যাঁ ঠিক আছে ওই পণ্যের সাথে যোগাযোগ করা হয়েছে, বাট সে এটা কি নেবে কি নেবে না, এটা কনফিউজিং জোনে থাকে, নিতেও পারে না নিতে পারে, এটা সাধারণত কাস্টমার কনসিডারেশন বলে। সবশেষ ওই লিড বা ওই লিড পণ্য সার্ভিস কিনবে কি কিনবে না, বা পণ্য কেনার সিদ্ধান্ত নেবে কি নেবে না, এই একটা পর্যায়ে থাকে, এতে কাস্টমার কনফিডেন্স সিদ্ধান্তহীনতার মধ্যে থাকে। এরপর দেখা যাচ্ছে ম্যাক্সিমামই কিনে না, কিছু কিনে। এই যে ডিসিশন স্টেজ বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার যে স্টেজ, এই বিষয়গুলো সাধারণত এখানে বোঝানো হয়েছে, যে আমরা কিন্তু একটা ইমেল পাঠাইলাম, সবাই সবাই কিন্তু কিনবে না, এখানে কেউ কিনবে কেউ কিনবে না, তাই না? এই বিষয়গুলো নিয়ে একটু আরো ক্লিয়ার করা আছে সামনে, দেখাই যদি আমি, যে একজন ক্রেতা পণ্য কেনার ধাপ সমূহ কিভাবে হয়, কিভাবে হয়, এখানে সুন্দর করে বোঝানো হয়েছে যে মনে করো একটা লোক রাস্তা দিয়ে আপেল নিয়ে যাচ্ছে, আপেল খেতে খেতে যাচ্ছে। তো আমরা প্রথমেই দেখে তাকে কি মনে করি, যে আপেল তো সে আপেল খাচ্ছে, অবশ্যই আপেলটা অবশ্যই ভালো হবে, এই বিবেচনা, মানে বিবেচনা শুরু করে দিই, হয়তো আপেল স্বাস্থ্যের জন্য ভালো, আমাকে একটা আপেল খাইতে হবে। হ্যাঁ, এরপরে তুমি আপেল খাইতেও পারো না খাইতে পারো, তারপর তুমি এখানে সিদ্ধান্ত স্টেজে থাকো আর কি, যে ঠিক আছে না আমরা খেয়েই ফেলি, তখন খেয়ে ফেললাম, তখন আমাদের একদম ডিসিশন ডান, ঠিক আছে। পণ্যটাও সে পণ্য, সবগুলো পণ্যকে আমরা কিনি, কিনি না, আমরা কত দেখা যাচ্ছে ব্যাগ বা কত কিছু দেখি, সবগুলো কিন্তু কিনি না, তাই না? কতগুলো কিনি, জাস্ট এই জিনিসগুলো হচ্ছে আমাদের বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। এই যে জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ এখানে বুঝতে পারলে কিন্তু আমরা সুন্দরভাবে ইমেল ট্যাবলেট ওইভাবেই আমরা ডিজাইন করতে পারবো। এরপরে হলো লিডের প্রকারভেদ, একদমই সহজ, আমি শীট দিয়ে দিব, জাস্ট দেখলেই হবে। হ্যাঁ, লিড সাধারণত ৮ প্রকার: হট লিড, ওয়ার্ম লিড, কোল্ড লিড, ইনফরমেশন কোয়ালিফাইড লিড, মার্কেটিং কোয়ালিফাইড লিড, সেলস রেডি, তারপরে সেলস কোয়ালিফাইড লিড, মেম্বার সার্ভিস লিড। একদম সহজ হিসাব, যে এই যে আমি একটা ফোন কিনবো, আমার কাছে টাকা পয়সা সবই আছে, কিন্তু জাস্ট ভালো কিছু, মানে ভালো একটা জিনিস খুঁজতেছি, পাচ্ছি না, এরকম, মানে সবকিছু রেডি আমার। আমি যদি একটু ডিটেলসে যাই, যে হট লিডটা কেমন, এই প্রকারের যোগ্যতা সম্পন্ন লিড সমস্ত প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে, যা বেশিরভাগ ক্ষেত্রে সেট করা থাকে। অর্থাৎ যে আমি দেখা মাত্র কিনে ফেলতে পারবো, ঠিক আছে, সব মানে যা যা, মানে একজন ভালো ক্রেতা যা যা গুণ থাকা দরকার সবই এর মধ্যে আছে আর কি, ঠিক আছে, মানে একদম প্রায় 95% সে কিনেই ফেলবে, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের লিডকে বা এই ধরনের ক্রেতাকে আমরা কি বলবো, যে হট লিড বলবো। হ্যাঁ, এখন আসলে যে আমরা আসলে কিভাবে বুঝবো যে এরা হট লিড, বা এরা দেখা যাচ্ছে ভালো ক্রেতা, এইগুলো বা এই লোক খারাপ ক্রেতা, এটা কিভাবে আমরা জাস্টিফাই করব? এটা করার জন্য আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, একদম মনের সাথে গেঁথে ফেলতে হবে। ব্যান্ড, হ্যাঁ, এটা BAND, ব্যান্ড, এই ব্যান্ডটা মনে রাখতে হবে। ব্যান্ড, B ফর বাজেট, A ফর অথরিটি, N ফর নিড, আর টাইম, T তে টাইম ফ্রেম। বাজেটটা কি? কারণ আমি একটা প্রোডাক্ট কিনে দিতাম, বাজেটই না থাকে তা হলো না, তাই না? আর অথরিটি কি? অথরিটি হলো যে একটা জিনিস কেনার সময় যদি সবকিছু টাকা আছে, বাট ওই প্রোডাক্টটা আমি কিনবো কি কিনবো না, হ্যাঁ অথবা না বলার কিন্তু ওই ওই ক্লায়েন্টটা বা ওই ক্রেতাটা কিনবে কি কিনবে না, সেটা ডিসিশন তাকে নিতে হবে। এই যে ডিসিশন নেওয়ার যোগ্যতাটা, এটাকে সাধারণত আসছে অথরিটি। এরপর নিড, এখন তার টাকা আছে, সে অথরিটিও আছে, তার কি পুরোটা কি দরকার আছে? দরকার তো নাও হইতে পারে, তাই না? তারপরে টাইম ফ্রেম, এখন ওই প্রোডাক্টটা কেনার জন্য একটা সময় তো থাকবে, কারণ এই কাস্টমার কেয়ারের সাথে বা দেখা যাচ্ছে ওই লোকের সাথে বা ডিলারের সাথে যে কথা বলার একটা সময়, এই সময় তো আমাদের থাকতে হবে, তাই না? অনেক কিন্তু সময় থাকে না, যেমন ঈদের সময় কিন্তু আসলে এইভাবে সময় থাকে না, আমরা যে যেখান থেকে পারি ওইভাবে নিয়ে নিই। ওকে, এটা এখানে বোঝানো হয়েছে কোনটা কি। বিতে বাজেট, এতে অথরিটি, এনতে নিড, টিতে টাইম ফ্রেম, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। যা যা বলে বলে দিচ্ছি এটাই এখানে বলা আছে। এরপর ওয়ার্ম লিড, ওয়ার্ম লিডটা মনে রাখার একদম সহজ হিসাব, আমাদের সূত্র হলো বাজেট প্লাস অথরিটি প্লাস নিড প্লাস টাইম ফ্রেম ইজ ইকুয়াল টু ব্যান্ড।
আমাদের ওয়ার্ম লিডটা কি হবে, এখান থেকে যে কোনো একটা বা দুইটা অপশন থাকে, ছুটে যাবে। যেমন কি আছে, তার অথরিটি আছে, তার প্রয়োজন আছে, তার টাইম আছে, কিন্তু টাকা নাই। ঠিক আছে, এই মুহূর্তে টাকা নাই আমাদের। যেমন আমরা একটা এসটি ফোন কিনবো, এখন আমাদের সবকিছু আছে, কিন্তু সময় টময় সবই আছে, কিন্তু আমাদের টাকা নাই। এই ধরনের লিড, মানে এই ধরনের ক্রেতাকে বলা হয় ওয়ার্ম লিড। বাট এই লিডগুলো আমাদের দরকার আছে, এখন টাকা নাই, তার তো একসাথে পরে টাকা হইতেও পারে। এগুলো আমাদের হাজার হাজার নার্সিং করতে হয়, তাই না? এই টোটাল বিষয়টা এখানে বলা আছে, হুবহু এইভাবে বলা আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে সূত্র আছে, বাজেট, অথরিটি, নিড, টাইম ফ্রেম, এই কয়েকটার মধ্যে একটা বা দুটো পয়েন্ট মিস হতে পারে। ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা বলবো ওয়ার্ম লিড, আর যদি সবগুলো যোগ্যতা তার মধ্যে থাকে তাকে আমরা বলবো হট লিড। এরপর আছে কোল্ড লিড। কোল্ড লিড বিষয় কি, আমাদের ব্যান্ড থেকে দুই বা তিনটাই দেখা যাচ্ছে তার একদম দুইটা বা তিনটা, হ্যাঁ বেশি দেখা যাচ্ছে মিসিং থাকবে। যেমন বাজেট, অথরিটি, নিড, টাইম ফ্রেম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তার শুধু বাজেটই আছে, বাট তার এখন মানে অথরিটি নাই, তার প্রয়োজন নাই, তার দেখা যাচ্ছে টাইমও নাই। তাহলে কিন্তু টাকা আছে, হ্যাঁ টাকা আছে, কিন্তু এই তিনটার একটাও তার মধ্যে নাই। বা তার টাকাও আছে, অথরিটিও আছে, বাট তার এখন প্রয়োজন নাই, তার এখন কেনার সময় নাই। বাট তার কাছে টাকাও আছে, তার একটা অথরিটিও আছে। কিন্তু এই যে লিডগুলো, এই লিডগুলো নিয়ে বেশি কাজ করতে হয়। কোম্পানি বা একটা প্রতিষ্ঠান আমাদেরকে এই লিডগুলো দেয়, দিয়ে বলে যে এদের কাছে টাকা পয়সা মোটামুটি আছে, কিন্তু ইচ্ছা নাই, কিভাবে আকৃষ্ট করে এদের কাছে পণ্য বিক্রি করা যায়, এই পণ্য বিক্রি করার জন্য কি ধরনের ইমেল দেওয়া যায়, এটা আমাকে পাঠিয়ে দাও। এটাই আমাদের কাজ, এই কোল্ড লিডটাই আসলে মূলত আমাদের কাজ করতে হবে সামনে। ঠিক আছে, এরপরে আমাদের আছে ইনফরমেশন কোয়ালিফাইড লিড। হ্যাঁ, ইনফরমেশন, এই যে আমরা বললাম যে প্রথম আমরা যখন একটা ঘড়ি বানাইছি, এটা যদি আমরা সেলস ফানেল হয়, এই সেলস ফানেল নিয়ে আমাদের পরবর্তী ক্লাস আছে। জাস্ট এখন এতটুকু বোঝাতে চেষ্টা করো যে এই উপরের দিকে এটা কিন্তু বালতি বা এটা আমাদের চোঙার মতো, অথবা এখানে কি বলবো ফানেলের মতো, এইখানে সবচেয়ে বেশি পানি কিন্তু ধরে, তাই না? তো আমাদের উপরের অংশে কিন্তু প্রথম, একদম প্রথম ধাপে যখন আমরা একটা কোম্পানি রান করি, এখানে কিন্তু বিভিন্ন ক্রেতারা থাকে আর কি। এরপরে কিছু ক্রেতা এখান থেকে ফেরত চলে যায়, কিছু কিনে ম্যাক্সিমাম এখান থেকে ফেরত চলে যায়, তাই না? তাহলে আমাদের বুঝতে হবে যে যখন একটি লিডে প্রথমবার, হ্যাঁ যখন হ্যাঁ কি বলতে পারে, যখন একটি লিডে প্রথমবার রূপান্তরিত হয়, তারা সাধারণত কোনো উপযোগী তথ্যের বিনিময়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে। হ্যাঁ, যোগাযোগ স্থাপনের তথ্য দেয়, যাকে সেলস ফানেলের একটি টপ অফ দ্য ফানেল অফারও বলা হয়। যেমন একটি ইবুক, ডাটা শিট, টিপটপ। আমি একদম সহজভাবে যদি বলি যে একদম সেলস ফানেলের উপর দিকে, প্রথম দিকে সাধারণত যারা থাকে, একদম অ্যাওয়ারনেস দেওয়ার সময় ওদেরকে যে মেইল গুলো দেওয়া হয়, বা ওই যে যাদেরকে সাধারণত যারা সাধারণত প্রথম দিকে থাকে, তাদের সাধারণত এই যে ইনফরমেশন কোয়ালিফাইড লিড বলে, একদম যারা প্রাথমিক লেভেলে থাকে। হ্যাঁ, জাস্ট মাত্র বিজ্ঞাপন দেখে আসছে, কিনতেও পারে, নাও কিনতে পারে। এই ধরনের লিডকে বলা বলা হয় আইকিউএল, অর্থাৎ দ্যাট মিন্স ইনফরমেশন কোয়ালিফাইড লিড। ওকে, এরপরে মার্কেটিং কোয়ালিফাইড লিড, প্রায় কাছাকাছি। হ্যাঁ, আমরা বিভিন্নভাবে আমরা একটা বিজ্ঞাপন দিতে পারি, যেমন ফেসবুকে অ্যাড দিতে পারি, একটা ভিডিও মেক করে বলতে পারি যে আমার, যেমন বিভিন্ন ফুড ব্লগার কিন্তু একটা প্রতিষ্ঠানের কি বলে ফ্রিতে বলে দেয়, হ্যাঁ যে এই প্রতিষ্ঠানটা ভালো, বা এই পেজের জিনিসগুলো ভালো। এরপরে কিন্তু কি করি আমরা, ওই হ্যাঁ আমরা কিন্তু ওদেরকে দেখি, তারপরে ওদের কাছ থেকে, হ্যাঁ ওদের কাছ থেকে আমরা পণ্য কিনি। এইটাই আমরা আসলে ইমেলের থ্রুতে করব। ঠিক আছে, এই জন্য বলে যে মার্কেটিং কোয়ালিফাইড লিড। হ্যাঁ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর হলো সেলস রেডি লিড। এখন আমার কাছে টাকা আছে, আকাঙ্ক্ষা আছে, সবই আছে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমি কিনবো। হ্যাঁ, অর্থাৎ একজন ক্রেতার কাছে টাকা পয়সা সবকিছু আছে, সে মোটামুটি কেনার জন্য আগ্রহী, বাট এখনো কিনে নাই কিন্তু। ঠিক আছে, এখনো কিনে নাই। এই ধরনের ক্রেতাগণকে সাধারণত বলা হয় সেলস রেডি অবলিক অ্যাকসেপ্টেড লিড। এটাকে শর্ট নেম বলে এসআরএল। হ্যাঁ, বিভিন্ন ব্যবহারিক বলে যে এসআরএল এটা কি, ইমেল মার্কেটিং এটা বলতে হয় সেলস রেডি অ্যাকসেপ্টেড লিড। ওকে, এটা কিন্তু একদম লাস্ট স্টেজের দিকে, এখান থেকে কিন্তু মানুষ আর কি, এখানে বড় বড় অংশ জুড়ে থেকে অনেক মানুষ ছিল, এখান থেকে অনেকে চলে গেছে, লোকজন কমে গেছে, এরা ইন্টারেস্টেড, এরা আরো বেশি ইন্টারেস্টেড, এরা হলো কিনছে অলরেডি। ঠিক আছে, তাহলে সেলস লিডার কি, যারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলছে যে না আমরা এখন প্রোডাক্টটা কিনবো। হ্যাঁ, ওকে।
আর সেলস কোয়ালিফাইড লিডটা কি? এটা হলো অলরেডি ডিলারের সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলছে, জাস্ট এখন টাকা দিয়ে নিয়ে নেবে। ঠিক আছে, এই ধরনের ক্রেতাকে বলে হলো সেলস কোয়ালিফাইড লিড। এই যে সেলস ফানেলের লাস্ট স্টোরটা, আমি এখন সেলস ফানেল বলতে বোঝাবো না, সেলস ফানেলটা নিয়ে আমাদের সামনের ক্লাসে খুব সুন্দর একটা ক্লাস হবে। ঠিক আছে, এরপরে মেম্বার সার্ভিস রিকোয়েস্ট, একদম যারা দোকানে দোকানে দেয়, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান বা দেখা যাচ্ছে গ্রামে গ্রামে যে মানুষের কাছে দেয়, সেটা ইমেল, হ্যাঁ ইমেল নেয়, তাই না, ইমেল অ্যাড্রেস ফোন নম্বর কালেক্ট করে। এই বিষয়গুলো সাধারণত বলে হলো মেম্বার সার্ভিস রিকোয়েস্ট অথবা এমএসআর লেট। ঠিক আছে, এটা আসলে খুবই মানে লো ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে কাজ করতে হয় না, জাস্ট জানার জন্যই জানার। ঠিক আছে, ওকে, অনেক বড় ক্লাস নিয়ে ফেললাম। তারপরও আমি চাচ্ছি যে দুইটা যেন একসাথে থাকে, কারণ এরপরে যদি একসাথে শেষ না করতাম, এরপরে আমাদের সেলস ফাইন্যান্স আসলে অনেক কষ্ট হয়ে যেত। তার জন্য দুটো একটু একসাথে করে ফেললাম। তো ঠিক আছে, আহ, আমাদের পরবর্তী ক্লাস আরো বেশি সুন্দর হবে। চেষ্টা করবো যে আরো একটু বাস্তবসম্মত ভাবে দেখানোর জন্য, কারণ ইমেল মার্কেটিং করেই আমি মনে হচ্ছে যে এখন ইমেল মার্কেটিং এর মার্কেটটা অনেক বড়, বাট এখানে মানে ম্যান পাওয়ার কম। যার জন্য আমি চাচ্ছি যে ইমেল মার্কেটিং এর থ্রুতে ইনকামটা যেন ফার্স্ট জেনারেট হোক আর কি। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা ভালো লাগছে, পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে। বাই বাই।